আচ্ছা, এই ভিডিওতে আমি কথা বলতে চেষ্টা করব অ্যাসিড নিয়ে, ঠিক আছে? তো অ্যাসিড থেকে একটা এমসিকিউ প্রায় তুমি ভর্তি পরীক্ষায় পাও, ওইটার জন্য একটু কথা বলা। তো আমরা অ্যাসিডের যদি একদম বেসিক সংজ্ঞাটা বলি, কি করে যারা হয়েছে কি এইচ প্লাস আয়ন দেয় তারা হয়েছে কি অ্যাসিড হয়, ঠিক আছে? তো এই অ্যাসিডকে আমরা টোটালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি জৈব অ্যাসিড আর একটা হচ্ছে কি অজৈব অ্যাসিড, ঠিক আছে? একটা হচ্ছে কি জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিড হচ্ছে কি যেগুলো আমরা নর্মালি খাই, যেমন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা যে গঠিত যে অ্যাসিডগুলো হবে ওগুলোকে আমরা মেইনলি বলি জৈব অ্যাসিড। যেমন ধরো ফর্মিক অ্যাসিড HCOOH, তারপর ইথানোইক অ্যাসিড CH3COOH, এগুলো কিন্তু আমরা খাই। যেমন ইথানোইক অ্যাসিড এটা আমরা কিসে খাই? ভিনেগারে খাই, ঠিক আছে? এই জৈব অ্যাসিড হচ্ছে কি দুর্বল অ্যাসিড যেগুলো আছে ওগুলা। আর অজৈব কিরকম? এগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও অন্য কেউ থাকতে পারে। যেমন আমরা যে সালফিউরিক অ্যাসিডের কথা বলি, এটাতে কিন্তু কি নাই? কার্বন নাই। তারপর নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোর মধ্যে কিন্তু কি নাই? কার্বন নাই। তাই এগুলো হচ্ছে কি অজৈব অ্যাসিড। আর এই অজৈব অ্যাসিডগুলা তীব্র হয়, ঠিক আছে? এগুলো কি হয়? তীব্র। আর এগুলো একটু কি হয়? দুর্বল হয়। যেহেতু এগুলো দুর্বল হয় তাই আমরা এগুলো খাইতে পারি, তাই আমাদের পেটে কোনো সমস্যা হয় না। কিন্তু অজৈব অ্যাসিডগুলো একটু তীব্র অ্যাসিড হয়, তাই আমরা এগুলোকে খাইতে পারি না, ঠিক আছে? তো আমরা টোটাল অ্যাসিডকে দুইটা ভাগে ভাগ করলাম, জৈব অ্যাসিডগুলোর মধ্যে কি থাকবে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এগুলো মাস্ট থাকবে, ঠিক আছে? আর কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়া অন্য যারা আছে, ঠিক আছে, ওদেরকে বলতেছি অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিডের মধ্যে কি কি আছে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, আরও অনেক রকমের অ্যাসিড আছে। তো ওইগুলো হচ্ছে কি একটু তীব্র হয়, ঠিক আছে? আর জৈব অ্যাসিডগুলো নর্মালি কি হয়? দুর্বল হয়। তাই আমরা এগুলোকে কি করতে পারি? খেতে পারি। আচ্ছা, তো এইগুলোর মধ্যে অ্যাসিডের যে তীব্রতা আছে, মানে কোনটা বেশি তীব্র কোনটা কম তীব্র, ওইগুলো জানার জন্য আমি কি করব? ভাগ করব। আচ্ছা, এই অজৈব অ্যাসিডকে আমি দুই রকমে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি হাইড্রাসিড, একটাকে ভাগ করতে পারি হাইড্রাসিড, অথবা আরেকটাকে ভাগ করতে পারি কি অক্সো অ্যাসিড, ঠিক আছে? হাইড্রাসিড মানে কি? এটাতে হাইড্রোজেন থাকবে, আর অক্সো অ্যাসিডে অবশ্যই কি থাকবে? অক্সিজেন থাকবে, ঠিক আছে? নামকরণটা জাস্ট দেখাইলাম যে আমাদের এই অজৈব অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি হাইড্রাসিড, মানে যেটার মধ্যে কি থাকবে? এইচ থাকবে, আর অক্সো অ্যাসিড, এতে কি থাকবে? অক্সিজেন থাকবে। ওকে, তো এখন একটা এমসিকিউ থাকে যে তোমার এই অ্যাসিডগুলোর মধ্যে তীব্রতা ক্রমে সাজাও। তো ওইটা কিভাবে বের করবো ওইটার জিনিসটাই দেখাবো তোমাকে এক্সপ্লেন করে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু যেহেতু জৈব অ্যাসিডটা লিখছি, জৈব অ্যাসিডগুলো কি হয়? নর্মালি দুর্বল হয়। তো আমরা জৈব অ্যাসিড নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? আচ্ছা, জৈব অ্যাসিডের একটা ফেমাস উদাহরণ আমরা কি ইউজ করলাম? যে ইথানোইক অ্যাসিড, মানে CH3COOH, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাসিডিটি কিভাবে প্রদর্শন করে? মানে এটা যে অ্যাসিড, তুমি এটা কিভাবে দেখো? এটা কি করে? তুমি যখন জলীয় দ্রবণে দিবা তখন এটা কি হয়ে যাবে? CH3COO মাইনাসে বিভক্ত হয়ে যাবে, আর H প্লাস বিভক্ত হয়ে যাবে। আর আমরা সংজ্ঞায় বলছি কি, যারা H প্লাস দেয় তাদেরকে আমরা কি বলি? অ্যাসিড বলি। তাহলে এখানে CH3COOH এটা কি হিসেবে কাজ করতেছে? যেহেতু এটা H প্লাস দিচ্ছে, তাহলে সে কি হিসেবে কাজ করতেছে? অ্যাসিড হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এখন যদি আমরা একটু ব্যাখ্যা করি ও কিভাবে অ্যাসিড হিসেবে কাজ করে, ও কিভাবে অ্যাসিড হিসেবে কাজ করে যদি দেখতে চাই, তাহলে আমরা একটু CH3 এর গাঠনিক, মানে এটার গাঠনিক সংখ্যাটা একটু দেখি। C ডাবল বন্ড O বন্ড H, ঠিক আছে? CH3COOH গাঠনিকভাবে দেখতে এইরকম। তো আমরা জানি যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মোস্ট প্রবাবলি 3.5। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হয়েছে কত? 2.1। তো আমরা এখানে দেখতেছি কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর আমরা জানি যে সমযোজী যৌগে যে শেয়ারকৃত যে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে কি বলে? তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনটাকে টেনে নেওয়ার ক্ষমতা কার বেশি? অক্সিজেনের বেশি। কারণ কি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। আচ্ছা, তো সমযোজী বন্ধনে কি হয়? আমরা দেখছি ইলেকট্রন শেয়ার হয়, এবং ইলেকট্রনটা শেয়ার হয়ে কোথায় থাকে? মাঝখানে থাকে, তাই না? এখন যেহেতু তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেন কি করবে? এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিবে, ঠিক আছে? টান দিয়ে কি করবে? নিচের দিকে নিয়ে আসবে। নিয়ে আসলে সে কি হয়ে যাবে? মাইনাস, আর এ কি হয়ে যাবে? প্লাস। তখন কি করবে? এই হাইড্রোজেনের যে বন্ধনটা আছে, এই বন্ধনটা ভেঙে যাবে। তখন হাইড্রোজেনটা H প্লাস আকারে বের হয়ে চলে যাবে, আর এটা কি তৈরি করবে? CH3COO মাইনাস। বুঝতে পারছি? তাহলে আমরা দেখতেছি আমাদের অ্যাসিডটা কিভাবে তৈরি হয়েছে, মানে কিভাবে এটা অ্যাসিডিটি প্রদর্শন করতেছে। ওকে, তাহলে এখানে কি হয়েছে? তোমার অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিছে। টান দিলে সে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। আর এখানে হাইড্রোজেনটা কি হয়েছে? প্লাস। তো হাইড্রোজেনটা প্লাস আকারে বের হয়ে চলে আসছে, বন্ধনটা ভেঙে গেছে। আর এখানে কি আছে? CH3COO মাইনাস। ওকে, আচ্ছা, এখন যদি তোমাকে জিজ্ঞেস করে ফর্মিক অ্যাসিড আর CH3COOH, মানে ইথানোইক অ্যাসিড, এদের মধ্যে কোনটা বেশি শক্তিশালী? COOH বেশি শক্তিশালী হবে নাকি CH3COOHটা বেশি শক্তিশালী হবে? এখন এটা যদি একটু চিন্তা করতে হয়, তোমাকে একটু ফর্মিক অ্যাসিডের গঠনটা দেখাই।
HC ডাবল বন্ড ও বন্ড H। এখানেও সেম কাহিনী, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা ভাঙবে, অক্সিজেনটা মাইনাস হয়ে যাবে, হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে, ভাঙি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন হইতেছে কি কাহিনীটা ঘটে, এখানে আর এখানের মধ্যে পার্থক্যটা কি ঘটে, ফর্মিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে পার্থক্যটা কি ঘটে। এখানে দেখো একটা মূলক আছে, কি মূলক, এটাকে আমরা বলতে পারি মিথাইল মূলক, ঠিক আছে। তো আমি ধরলাম এখানে মিথাইল হইতে পারে, ইথাইল হতে পারে, তো আমরা এটাকে বললাম অ্যালকাইল, সবাইকে কমন ভাবে বলতে পারি অ্যালকাইল মূলক, ঠিক আছে। এই অ্যালকাইল মূলক কিন্তু ইলেকট্রন কি করে, একটু বেশি পজিটিভ মানে কি করে, সে ইলেকট্রন কি দিতে চায়, ঠিক আছে। তো তাহলে অ্যালকাইল হচ্ছে একটু দাতা গ্রুপ হিসেবে কাজ করে, ইলেকট্রনের দাতা গ্রুপ হিসেবে কাজ করে। তো এখানে অক্সিজেনের যে ইলেকট্রন নেগেটিভিটিটা সৃষ্টি হয়েছে, মানে তার যে তড়িৎ ঋণাত্মকতা সৃষ্টি হয়েছে, এই দাতা গ্রুপটা থাকার কারণে কি হয়ে যায়, ও কি করে দেয়, ওর তড়িৎ ঋণাত্মকতাকে কিছুটা কমাই দেয়, ঠিক আছে। যেহেতু এখানে কি আছে, অক্সিজেনের সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাই দেখা যায় কি এই মিথাইল মূলকটা কি করবে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাকে কি করবে, কিছুটা কমাই দিবে। এই কমাই দেওয়ার কারণে অক্সিজেনের পাওয়ারটা কমে যাবে, তখন এটা কিন্তু তত ভালো অ্যাসিড হিসেবে কাজ করে না, যতটা ভালো অ্যাসিড হিসেবে কাজ করে ফর্মিক অ্যাসিড। এই জন্য ফর্মিক অ্যাসিডের তীব্রতাটা কি হবে, আমাদের যে ইথানোয়িক অ্যাসিড আছে এই ইথানোয়িক অ্যাসিডের চেয়ে কি হবে, বেশি হবে। বুঝতে পারছি? আমি আবার একটু রিপিট করি, আমরা জানি যে কি অ্যাসিডটা কিভাবে প্রদর্শন করে, মানে অ্যাসিডিটিটা কিভাবে প্রদর্শন করে, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। এখন যতগুলো অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, অ্যালকাইল মূলক দাতা ইলেকট্রন কিন্তু দেয়, ঠিক আছে, একটু দাতা গ্রুপ হিসেবে কাজ করে। তো যতগুলো অ্যালকাইল মূলক যুক্ত থাকবে তারা কি করবে, অক্সিজেনকে ইলেকট্রনটাকে দিয়ে তার তড়িৎ ঋণাত্মকতাটাকে কি করবে, কমাই ফেলবে। তাই এখন যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা কমে গেছে, তাহলে এখন তো আর আগের মতো হাইড্রোজেন থেকে ইলেকট্রনটাকে সরাই হাইড্রোজেনকে H+ আকারে ভাগাই দিতে পারবে না। এই জন্য CH3COOH এর তীব্রতাটা ফর্মিক অ্যাসিডের থেকে একটু কি হবে, কম হবে। তো এটা হচ্ছে কি অ্যাসিডের ক্রম, ঠিক আছে। তাহলে ফর্মিক অ্যাসিডের তীব্রতা কি হবে, ইথানোয়িক অ্যাসিড থেকে বেশি হবে। তো একটা এমসিকিউ মেবি ঢাকা ভার্সিটিতে আসছিল, CH3COOH আর CCl3COOH এদের মধ্যে কোনটা বেশি তীব্র, ঠিক আছে, এদের মধ্যে কোনটা বেশি তীব্র। তো আমরা যদি CH3COOH এটার গঠন তো আমরা দেখলাম, তো CCl3 যদি গঠনটা দেখি, C ডাবল বন্ড ও বন্ড H। আচ্ছা এখানে যে সি কার্বনের সাথে যে 3টা ক্লোরিন মূলক যুক্ত আছে, এরা কি হিসেবে কাজ করে বলতো, ক্লোরিন কি ইলেকট্রনকে টান দেয় নাকি ইলেকট্রনকে পাঠিয়ে দিতে চায় বলতো। ক্লোরিন কয় নাম্বার গ্রুপে আছে, আমরা জানি যে 17 নাম্বার গ্রুপে আছে। সে কি করতে চাবে, ইলেকট্রনটাকে টান দিতে চাবে, ইলেকট্রনটাকে দেখি সে কি দাতা হিসেবে কাজ করবে নাকি গ্রহিতা হিসেবে কাজ করবে, সে কিন্তু তখন গ্রহিতা হয়ে যাবে। তো গ্রহিতা হয়ে গেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা তখন আরো বেড়ে যাবে, কারণ সে কি ইলেকট্রনগুলোকে সেই দিকে টানতে চাইতেছে। তাই এখানে যে অক্সিজেনটা আছে এটা তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে, এই জন্য সে আরো ভালো অ্যাসিড হিসেবে কাজ করবে। সে কি করবে, হাইড্রোজেন থেকে আরো সহজে ইলেকট্রনটাকে নিয়ে হাইড্রোজেনকে H+ আকারে ভাগাই দিতে পারবে। এই জন্য CH3COOH আর CCl3COOH এর মধ্যে কার তীব্রতা বেশি হবে, CCl3COOH এর তীব্রতা বেশি হবে। আশা করি বুঝতে পারছি। আমি যদি আবার একটু লাস্টেরটা রিপিট করি, আমরা এখানে দেখতেছি CH3COOH আছে, এখানে CH3টা দাতা গ্রুপ হিসেবে কাজ করে, যেখানে CCl3টা গ্রহিতা গ্রুপ হিসেবে কাজ করে। তো গ্রহিতা গ্রুপ হিসেবে যদি কাজ করে, এই অক্সিজেন থেকে যেহেতু ইলেকট্রনটাকে টানিয়ে নিচ্ছে, তাহলে অক্সিজেন আরো ভালো তড়িৎ ঋণাত্মক হয়ে যেতেছে, আর ভালো তড়িৎ ঋণাত্মক হইলে তাই সে সহজেই হাইড্রোজেনকে H+ আকারে বের করে দিতে পারবে। তাই এখানে কি করবে, CCl3COOHটা ভালো অ্যাসিড হিসেবে কাজ করে। বুঝতে পারছি? তো এইভাবে তোমাকে জৈব অ্যাসিড দিলে তুমি এখান থেকে দেখে দেখে বুঝতে পারো যে তোমার কোনটা বেশি তীব্র হবে অথবা কোনটা বেশি কি হবে, দুর্বল হবে। ওকে, আচ্ছা এইটা গেল জৈব অ্যাসিড, ঠিক আছে। এখন আমরা একটু অজৈব অ্যাসিড নিয়ে কথা বলবো। আচ্ছা অজৈব অ্যাসিডকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করছিলাম, দুই ভাগে, একটা ছিল হাইড্রাসিড আর একটা কি ছিল, অক্সো অ্যাসিড। তো আমরা প্রথমে যদি হাইড্রাসিড নিয়ে কথা বলি, হাইড্রাসিড মানে কি, এটাতে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। যেমন আমাদের HI হাইড্রোজেন আয়োডাইড, এটা একটা হাইড্রাসিড। তারপর HCl, HBr, HF এরা কিন্তু কি হাইড্রাসিড, মানে হাইড্রোজেন দিয়ে আর একটা হ্যালোজেন দিয়ে যে অ্যাসিডগুলো তৈরি হইতেছে ওইটাকে আমরা কি বলতেছি, হাইড্রাসিড। মেইনলি হাইড্রোজেনের যৌগ আর কি, ঠিক আছে। তো এই হাইড্রাসিডগুলোর মধ্যে কোনটা তো এই যে কোনটা তীব্রতা বেশি, তোমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করলো, তো তোমার কাছে মনে হবে এদের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কে, ফ্লোরিনের। তো ফ্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মক বেশি, তাহলে ফ্লোরিন কি করবে, ইলেকট্রনটাকে টান দিয়ে ফ্লোরিন নেগেটিভ হিসেবে কাজ করবে, আর হাইড্রোজেনটা কি হবে, পজিটিভ। তাহলে সেইখানে কি হবে, বন্ধনটা তাড়াতাড়ি ভাঙবে। তো এখানে কি হিসাবে হাইড্রোজেনটা H+ আকারে চলে যাবে। তাহলে বেশি তড়িৎ ঋণাত্মকতা যেহেতু ফ্লোরিনের, তাহলে তীব্রতাটা কার বেশি হওয়া উচিত ছিল, হাইড্রোজেন ফ্লোরাইডের মানে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের তীব্রতাটা বেশি হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কিন্তু এই ফ্যাক্টরটা কাজ করে না, এখানে আরো একটা ফ্যাক্টর কাজ করে। কি ফ্যাক্টর কাজ করে, বন্ধনের দৃঢ়তা, ঠিক আছে। বন্ধনের কি দৃঢ়তা, কি রকম বন্ধনের দৃঢ়তা, তোমাকে বললাম
তোমার কাছে 10 বছরের দুইজন মানুষ আছে, তাদের মধ্যেকার যে বন্ধনটা দৃঢ় হবে, নাকি 10 বছর আর 30 বছরের একজন মানুষ আছে তাদের মধ্যে বন্ধনটা দৃঢ় হবে? অবভিয়াসলি 10-10 যারা আছে তারা কি করবে, যেহেতু সমবয়সী তাদের বন্ধনটা বা বন্ডিংটা বেশি হবে, ঠিক আছে। আর 10 আর 30-এর মধ্যে বন্ডিংটা একটু কি হবে, কম হবে। তো এখানে দেখো হাইড্রোজেন আর ফ্লোরিন, আমরা যদি একটা হাইড্রোজেন আর ফ্লোরিনের কথা বলি, হাইড্রোজেনের আকার তো আমরা জানি যে ছোট, ফ্লোরিনের আকারও কি ছোট, মোটামুটি ছোট বলা যায়, বা হাইড্রোজেন থেকে অবশ্যই বড় হবে। আচ্ছা, এদের মধ্যে যে বন্ডিংটা হবে, আর আমরা যদি হাইড্রোজেন আর আয়োডাইডের কথা চিন্তা করি, হাইড্রোজেনের আকার তো ছোট আর আয়োডিনের আকার কিন্তু সবচেয়ে বড়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে আয়োডিনের আকার সবচেয়ে বড়। এবার বলো তো এই দুজনের মধ্যে বন্ধনটা দৃঢ় হবে নাকি এই দুজনের মধ্যে বন্ধনটা দৃঢ় হবে? অবশ্যই এরা যেহেতু আকারটা দুজনের প্রায় সেম, মানে 10 বছর বা 10 বছর 11 বছর, এদের মধ্যে বন্ডিংটা কি হবে, বেশি দৃঢ় হবে। তো বন্ধনটা এখানে কি হবে, এখানে বন্ধনটা দৃঢ় বেশি হবে, আর এখানে বন্ধনটা কি হবে, দুর্বল, ঠিক আছে। এখানে বন্ধনটা কি হবে, দুর্বল। তো এখানে দেখা যায় এই বন্ধনটা দুর্বল হওয়ার কারণে আয়োডিন সহজে বন্ধনটাকে ভেঙে কি হইতে পারে, মাইনাস হইতে পারে, আর হাইড্রোজেনটা কি হইতে পারে, সহজে প্লাস হইতে পারে। তাই এই হাইড্রোজেন মানে হাইড্রোফ্লোরিক অ্যাসিড আর হাইড্রো আয়োডিক অ্যাসিড, মানে HI আর HF এর মধ্যে কোনটা বেশি ভালো অ্যাসিড হিসেবে কাজ করবে? HIটা সবচেয়ে বেশি ভালো অ্যাসিড হিসেবে কাজ করবে, ওকে। আচ্ছা, দেন হইতেছে আমরা যদি ক্রমটা দেখি হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে, তারপরে সিরিয়ালি কে বড় আছে, HBr বড় আছে, তাহলে HBr, তারপরে কে HCl, তারপরে কে HF, সবচেয়ে কম তীব্র কে হবে, HF। কেন? কারণ হচ্ছে তাদের বন্ধনটা বেশি দৃঢ়। যদিও তাদের একটা তড়িৎ ঋণাত্মকতার এফেক্ট ছিল, ওই তড়িৎ ঋণাত্মকতার এফেক্টটা কিন্তু এখানে অত বেশি খাটে না। কেন? কারণ এখানে এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে বন্ধনের দৃঢ়তার উপর। আশা করি বুঝতে পারছি যে হাইড্রোজেন মানে হাইড্রাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অ্যানায়নের আকারটা যত বড় হবে অ্যাসিডের তীব্রতা তত কি হবে, বেশি হবে। হাইড্রাসিডে তোমার গুয়া স্যারের বইয়ে এই লাইনটাই লেখা ছিল যে হাইড্রাসিডে অ্যানায়নের আকার যত বড় অ্যাসিডের তীব্রতা তত বেশি, ঠিক আছে। তো এখানে হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে দেখতেছি আয়োডিনের আকার বড়, অ্যানায়নকে আয়োডিন, এখানে অ্যানায়নকে ব্রোমিন, এখানে ক্লোরিন, এখানে ফ্লোরিন। তো আয়োডিনের আকার যেহেতু বড় তাই তীব্রতা কার বেশি, হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে। তারপরে কি হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ওকে। আচ্ছা, তো আমি যদি কারণটা আবার একটু রিপিট করি, যে তোমাকে বোঝানো হয়েছে কি কেন, কারণ হচ্ছে এখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা বেশি দৃঢ়। কারণ কি, তারা হচ্ছে কি প্রায় সমবয়সী বা সম ব্যাসার্ধযুক্ত, তাই তাদের বন্ধনটা কি হয়, বেশি দৃঢ় হয়। কিন্তু এখানে হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে হাইড্রোজেনের আকারটা খুব ছোট, আয়োডিনের আকারটা অনেক বড়, তাই তাদের বন্ধনটা অত দৃঢ় হয় না। এই জন্য আয়োডিন তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে কি করে, ইলেকট্রনটাকে টান দিয়ে নিজের দিকে নিয়ে এসে সহজেই কি হয়ে যায়, বন্ধনটা ভেঙে যায়, কারণ বন্ধনটা কম দৃঢ়, ঠিক আছে। এই জন্য সে ভালো অ্যাসিড হিসেবে কাজ করে। দেন ও। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল হাইড্রাসিড। দেন হচ্ছে কি অক্সো অ্যাসিড। আচ্ছা, দেন আমরা কার কথা বলবো, অক্সো অ্যাসিড। আচ্ছা, অক্সো অ্যাসিডের মধ্যে আমরা কাকে কাকে চিনি, আমাদের সবচেয়ে পরিচিত পারক্লোরিক অ্যাসিড, তারপরে কে সালফিউরিক অ্যাসিড, তারপরে কে নাইট্রিক অ্যাসিড, তারপরে কে ফসফরিক অ্যাসিড, আর তারপরে কে ধরো, আর তো কারোর কথা মনে আসতেছে না। আচ্ছা, আপাতত যেগুলো লিখছি এগুলা। আচ্ছা, অক্সো অ্যাসিড, এই অক্সো অ্যাসিডের তীব্রতাটা কিসের উপর নির্ভর করে, তোমার কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণু কিসের উপর নির্ভর করে, জারণ মানের উপর। কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা যত বেশি হবে, অ্যাসিডের তীব্রতাটা তত কি হবে, বেশি হবে। আমি আবার একটু রিপিট করি, তোমার এখানে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কি কাজ করবে, তোমার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত কি হবে, বেশি হবে। কেন? কারণ জারণ মান যত বাড়বে সে কি করবে, অন্য মৌলগুলা থেকে ইলেকট্রনটাকে নিয়ে, মানে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটাকে নিয়ে তত বেশি H+ আকারে বাইর করে দিতে পারবে। এই জন্য কে ভালো অ্যাসিড হিসেবে কাজ করবে, যাদের জারণ মানটা কি হয়, বেশি হয়। তো আমরা যদি এখানে HClO4 এর কেন্দ্রীয় পরমাণুটা দেখি, এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন, ঠিক আছে, এখানে কেন্দ্রীয় পরমাণুকে সালফার, এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখতেছি এদের মধ্যে কেন্দ্রীয় পরমাণুগুলো যদি জারণ মানগুলো বের করি, জারণ মান বের করার নিয়ম তোমরা আশা করি জানো, যারা জানো না তাদের জন্য আমি এখানে একটা বের করে দেখাচ্ছি। এখানে যেহেতু ক্লোরিনের জারণ মান বের করতেছি, ক্লোরিনটাকে কি ধরবো, X,
হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 এর মৌল, তার জারণ মান কত হবে 1। অক্সিজেনের জারণ মান হচ্ছে কত -2। অক্সিজেন কয়টা আছে 4টা, আর টোটাল জারণ মান কত হয় 0। তাহলে আমরা এখান থেকে কি পেতেছি x + 1 - 8 = কত 0। তাহলে x এর মান কত আসতেছে +7। তাহলে আমরা এখান থেকে ক্লোরিনের জারণ মান কত পাইছি 7। ওকে, আচ্ছা এখানে সালফারের জারণ মানটা যদি সিমিলারলি x ধরে বের করে কত আসবে 6, নাইট্রোজেনের জারণ মান আসবে 5, ফসফরাসের জারণ মান আসবে কত 5। তুমি বের করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, সিমিলারলি বের করবা আর কি। এখানে সালফারকে x ধরবা, হাইড্রোজেনকে 1 ধরবা, তাহলে 1 গুণ 2 কত আসবে 2, অক্সিজেনকে 2 ধরবা, -2 আর কি, -2 ধরলে কত আসে -8, তাহলে +2 -8 কত হবে +6, তাহলে ওই পাশে নিয়ে গেলে মানে +6 আসতেছে আর কি। আর এখানে নাইট্রোজেনেরটা 5 আসবে, ফসফরাসেরটা কত আসবে 5, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখছি তো এখন দেখো এখানে ক্লোরিন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, ঠিক আছে, এদের মধ্যে আমরা দেখতেছি কার জারণ মান বেশি, মানে কেন্দ্রীয় পরমাণু কোনটা জারণ মান বেশি, দেখতেছি আমাদের ক্লোরিনের জারণ মান বেশি। তাই আমাদের পারক্লোরিক অ্যাসিড, এটার নাম কি, এটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এই পারক্লোরিক অ্যাসিডের তীব্রতাটা কি হবে সালফিউরিক অ্যাসিড থেকে বেশি হবে। আর দেখতেছি এইখানে সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান নাইট্রিক অ্যাসিড থেকে বেশি, তাহলে এখানে কি হবে এই সালফিউরিক অ্যাসিডের জারণ মান তীব্রতাটা কি হবে বেশি হবে। এখানে দেখতেছি নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড এদের মধ্যে দেখতেছি কেন্দ্রীয় পরমাণুতে কি হয়ে গেছে টাই হয়ে গেছে, ঠিক আছে, কি হয়ে গেছে টাই হয়ে গেছে। ওকে, তো এখানে দেখা লাগবে যখন দেখতেছি জারণ মানের মধ্যে টাই হয়ে গেছে তখন দেখা লাগবে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক, কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক। নাইট্রোজেন আর ফসফরাস এদের মধ্যে তুমি যদি তড়িৎ ঋণাত্মকতাকে দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। কেন? কারণ নাইট্রোজেনের আকারটা কি ছোট বেশি, ঠিক আছে, এই জন্য কি হয়েছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেটা বেশি তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে। যখন এখানে টাই হয়ে গেছে, টাই হলে কি তুমি কি চেক করবা যে কেন্দ্রীয় পরমাণু কোনটার আকার ছোট, ঠিক আছে, কোনটার আকার ছোট, যেটার আকার ছোট হবে ওদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। আর আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে খুব সহজে কি করবে, ইলেকট্রনটাকে সরাই ফেলে হাইড্রোজেনকে সাত ভাগ করে আলাদা করে দিবে, ঠিক আছে। এই জন্য কি হয়ে যাবে তীব্রতাটা কি হয়ে যাবে, নাইট্রিক অ্যাসিডের তীব্রতা ফসফরিক অ্যাসিড থেকে কি হবে বেশি হবে। আশা করি বুঝাইতে পারছি। তো অক্সো অ্যাসিডের তীব্রতা কিভাবে বের করবো, কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর ভিত্তি করে। কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে তীব্রতাও কি হবে বৃদ্ধি পাবে। তো এখানে পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এদের মধ্যে আমরা দেখতেছি কি আমাদের পারক্লোরিক অ্যাসিডের কি জারণ মান কত, ক্লোরিনের জারণ মান হচ্ছে কত 7, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান 6, নাইট্রিক অ্যাসিডে 5, ফসফরিক অ্যাসিডে 5, দেখতেছি সবচেয়ে বেশি জারণ মান কার, ক্লোরিনের। তাইলে এখানে কি পারক্লোরিক অ্যাসিডটা সবচেয়ে বেশি তীব্র, দেন সালফিউরিক অ্যাসিড, দেন নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে ট্রাই হয়ে গেছে। তো দেখবো এখানে কি যেহেতু জারণ মান টাই হয়ে গেছে তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণুর আকারটা দেখবো, ঠিক আছে। কেন আকার দেখবো, কারণ যার আকার ছোট সে তত বেশি তড়িৎ ঋণাত্মক হবে। তো এখানে দেখছি নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেন আকার ছোট, তাহলে নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক, এই জন্য কি হবে নাইট্রোজেন ভালো অ্যাসিড হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাই আমরা নাইট্রিক অ্যাসিডটাকে উপরে মানে বেশি লিখছি, তারপরে কি ফসফরিক অ্যাসিড। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর একটা উদাহরণ বেশি আসে, আচ্ছা এখানে লিখে ফেলি H3PO4, H3PO3, H3PO2, ঠিক আছে, এদের মধ্যে কোনটা বেশি তীব্র, ঠিক আছে। এই প্রশ্নটা খুব কমন। তুমি এখানে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, এখানে ফসফরাস, এখানে ফসফরাস, এখানে যদি ফসফরাসের জারণ মান বের করে কত আসবে জানো 5, এখানে যদি ফসফরাসের জারণ মান বের করে কত আসবে জানো 3, আর এখানে যদি ফসফরাসের জারণ মান বের করে কত আসবে 1। তো এটা যেহেতু অক্সো অ্যাসিড, আমরা জানি যে অক্সো অ্যাসিডের জারণ মানটা কিসের উপর নির্ভর করে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর। জারণ মান বেশি হলে তীব্রতা কি হবে বেশি হবে, তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি তীব্র হবে কে, এই ফসফরিক অ্যাসিডটা, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে এই তিনজনের মধ্যে এটা হচ্ছে কি, ওখানে অক্সিজেন ছিল 4টা, এখানে অক্সিজেন 3টা, এখানে হচ্ছে অক্সিজেন 2টা, এই 3 জনের মধ্যে সবচেয়ে বেশি তীব্র কোনটা হবে, এটা যেটা জারণ মান কত ছিল 5 ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো, এরকম আরো ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।